শুরু না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক লাইভে স্বাগতম। মোহাম্মদ নাসিরউদ্দিন হলাদার 2020 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয় পরীক্ষাকে সামনে রেখে আমরা এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তো যারা লাইভে আসো তারা প্রয়োজনে কমেন্ট করবে। আমি আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা নিয়ে কথা শুরু করছি। তো বোর্ডে দেখতে পাচ্ছ যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দুইটা সাবজেক্ট। ব্যবসায় সংগঠন ফার্স্ট পেপার, মোটামুটি তোমরা এখন শেষ প্রান্তে আছো। তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, আমরা এগুলো ক্লাস নিয়েছি, তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এর জন্য ক্লাসটা একটু ফাস্ট হবে, কারণ মানে ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলতে হবে, সেই কারণে ক্লাসটা একটু ফাস্ট হবে। হ্যাঁ, তো এখানে ব্যবসায় সংগঠন ফার্স্ট পেপার। ব্যবসা এবং সংগঠন দুইটা শব্দ। ব্যবসায় কি জিনিস সংজ্ঞা দিতে চাইলে, ব্যবসায় বলতে আমরা বুঝি লাভের আশায় কোনো কাজ করা। লাভের আশায় যদি কাজ করি তাহলে কি সেটা ব্যবসা হবে? লাভের আশায় আমি এবা বেচবো, তাহলে কি তোমরা সেটাকে ব্যবসা বলবে? লাভের আশায় গাঞ্জা বেচবো, তাহলে কি সেটা ব্যবসা হবে? না। লাভের আশায় বৈধভাবে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেটা হবে ব্যবসা। কিন্তু ঝুঁকি নিলাম না, তাহলে কি সেটা ব্যবসা হবে? না। তাহলে এখানে আরো একটা কথা যোগ হচ্ছে, লাভের আশায় বৈধভাবে ঝুঁকি সহকারে যদি কোনো কাজ করি তাহলে সেটা হলো ব্যবসায়। ব্যবসায় বলতে আমরা বুঝি লাভের আশায় বৈধভাবে ঝুঁকি সহকারে যদি কোনো কাজ করা হয় তার নাম হলো ব্যবসায়। তো এই ব্যবসায় জ্ঞানমূলক একটা কোশ্চেন, জ্ঞানমূলক প্রশ্ন তুমি উত্তর দিবা। স্যার কত মার্কের প্রশ্ন এটা হতে পারে? 1 মার্কের প্রশ্ন। তো 1 মার্কের প্রশ্ন তুমি কতটুকু লিখবে? সেই ক্ষেত্রে 1 শব্দের মধ্যে হতে পারে, 1 লাইনের মধ্যে মধ্যে রাখবে যে 1 মার্কের জন্য তুমি সময় পাচ্ছ 1.8 মিনিট। 1.8 মিনিট সময় পাচ্ছ 1 মার্কের জন্য। তাহলে 1 মার্কের জন্য তুমি কতটুকু লিখবে সেটা কিন্তু তোমার ক্যালকুলেট করে নিতে হবে। কেউ হয়তো হাতের লেখা ফার্স্ট, সে 2.5 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 1 প্যারা লিখে ফেলবে। আবার কারো হাতের লেখা ছোট আছে, তাহলে সে যদি 1 প্যারা আধা ঘন্টা বসে লিখে তা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য পরীক্ষার সময় এই সংজ্ঞাটা 1 শব্দও লিখতে পারবে, তবে আমাদের পরামর্শ থাকবে সংজ্ঞাটা 2 লাইন 2.5 লাইন এর মধ্যে তুমি সীমিত রাখবা, এর বেশি লিখতে যাবো না, তাহলেই যথেষ্ট। ব্যবসার ইতিহাস, আজকে আমাদের সামনে যে ব্যবসা দেখতে পাচ্ছি এই ব্যবসা হঠাৎ করে এইভাবে গড়ে ওঠে নাই, এর একটা ইতিহাস আছে। তবে ইতিহাস পরীক্ষার স্বার্থে আমি ইতিহাসটা একটু শর্টকাট টেনে যাব, কারণ তোমাদের পরীক্ষাকে সামনে রেখে ক্লাস, পরীক্ষার যতটুকু সম্ভব। তবে ইতিহাস থেকে অনেক সময় নৈমিত্তিক কোশ্চেন থাকে, সেই জন্য আমি ইতিহাসে একটু আলোকপাত করতে চাই। ব্যবসায় ইতিহাস কে যদি আলোচনা নিয়ে আসতে চাই, 4টে পার্টে ভাগ করে তুমি কথা বলতে পারো। একটা হলো প্রাগৈতিহাসিক যুগ, এটাকে 4টে পার্টে ভাগ করে নিতে পারো। একটা হলো প্রাগৈতিহাসিক যুগ, যুগ 2 নম্বর হলো প্রাচীন যুগ, 3 নম্বরে হলো মধ্যযুগ, 4 বলতে পারো আধুনিক যুগ। এগুলো তোমাদের এই মুহূর্তে ব্যাখ্যা তো দরকার, যাতে যদি এখান থেকে কোনো নৈমিত্তিক কোশ্চেন আসে আমার এই লেকচার থেকে একটু উপকার হতে পারে, সেই কারণে। প্রাগৈতিহাসিক যুগ, হ্যাঁ, এই প্রাগৈতিহাসিক যুগ খ্রিস্টপূর্ব 6000 অব্দে সময়টাকে, এটা মনে রাখবে, এটা একটা নৈমিত্তিক কোশ্চেন। খ্রিস্টপূর্ব 6000 অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 6000 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 6000 বছর আগে, হ্যাঁ, আগে এই সময় আসলে মানুষ সভ্যতায় পদার্পণ করে না, মানুষ অসভ্য ছিল, যাযাবর ছিল। এই সময়কার ইতিহাস তেমন একটা ধরার যায় না, এই সময় ইতিহাস তেমন একটা আমরা পাই না, তাহলে ধরে নিতে হবে এই সময় ব্যবসা বাণিজ্য ছিল না। 2 নম্বর আসলে প্রাচীন যুগ। এই সময় কিছু কিছু সভ্যতা নিদর্শন পাওয়া যায়। আমরা ছোটবেলা পড়েছি যে চীন সভ্যতা, পারস্য সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা,
হ্যাঁ, এই সভ্যতাগুলো কোন যুগে আসে? প্রাচীন। আমাকে বেশি দাও, থিওরিক্যাল সাবজেক্ট আমাকে বেশি দাও, আমার লেকচার আমাকে দাও। যেমন থিওরি লেকচার মানে তখন আমাকে থিওরি লেকচার শুধু ওইটা হইলো ওইটাতে আমি তো আগাই ওই যে সাইডেই লাগিয়ে মনে হয় অন্য ফাংশনে গেছিল। একটু সমস্যা দেখা যায়, দুঃখিত। তো আসো এইবার আমরা আবার ইতিহাস আলোচনা চলে যাচ্ছি। প্রাচীন যুগ, এই সময় বিভিন্ন সভ্যতা নিদর্শন পাওয়া যায়। এই সময়টাকে খ্রিস্টপূর্ব 2000 অব্দে থেকে যাত্রা শুরু করে ধরে নেওয়া হয়। এই সময় ব্যবসা বাণিজ্যের সামান্য কিছু পরিবর্তন লক্ষণ দেখা যায়, সেটা হলো বিনিময় প্রথা। এই সময় কিছু বিনিময়ের প্রথা ঘটে, অর্থাৎ মানুষ যখন সভ্যতায় পদার্পণ করে তখন মানুষ কিছু পণ্য বিনিময় করে, একজনের থেকে আরেকজনের সাথে পণ্য বিনিময় ঘটে। এটাকে আমরা প্রাচীন যুগের সভ্যতার সময় এই কাজটা ঘটে। এরপর আসো মধ্যযুগ। মধ্যযুগ হলো এই সময় বিভিন্ন ব্যবসায় শ্রেণী, স্বর্ণকার শ্রেণী, এদের মাধ্যমে ব্যবসায় আধুনিকরণের দিকে যাত্রা শুরু করে। ব্যবসায়ের ব্যাপকতা মোটামুটি এই সময় লাভ পায়। স্বর্ণকার শ্রেণী, ব্যাংকের যাত্রা শুরু হয় এই সময়। এরপরে আধুনিক যুগ। আসলে আধুনিক যুগ বলতে আসলে কিছু বলা কঠিন, কারণ হলো আধুনিক কোনটাকে বলবা? আমি আজকে যেখানে আছি এইটাকে কি আধুনিক বলবো? আবার আমাদের পিছনে যারা আছে তারা কিন্তু সেকেলে বলে। আমার 10 বছর পরে, 15 বছর পরে, 50 বছর পরে এই পৃথিবীতে যারা আসবে আমাদেরকে কিন্তু বলবে সেকেল, অর্থাৎ আমরা তখন আর আধুনিক থাকছি না, কারণ বিজ্ঞান থেমে নাই, মানুষের অগ্রযাত্রা থেমে নাই। এই জন্য আধুনিকের যখন যেখানে থাকি সেখানে সেটাকে আমরা আধুনিক বলি। আজকে আমাদের দেখো ব্যবসা বাণিজ্য সেক্টরে, ব্যাংকিং সেক্টরে কত আধুনিকায়ন হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা আধুনিকায়ন বলি, আধুনিক যুগ বলি। কিন্তু আগামী 50 বছর পরে যারা এই জন্ম আসবে তখন হয়তো তারাই বলবে এটাকে শেখে, কারণ তারা আরো ফার্স্টে চলে যাবে। এরকম এই আধুনিক যুগটাকে আলোচনার জন্য আবার তুমি ইচ্ছে করে ভাগ করে নিতে পারো। মোগল আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, ভাগ করে নিতে পারো। মোট কথা হলো এই ব্যবসায় ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি যে আজকে আমাদের সমাজে যে ব্যবসা বাণিজ্য দেখতে পাচ্ছি, এই ব্যবসা হঠাৎ করে গড়ে ওঠে নাই, কালের বিবর্তনে আস্তে 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 এই পর্যন্ত এসছে। হ্যাঁ, এরকম এটাই হলো ব্যবসার মোটামুটি অল্প কথার মধ্যে ব্যবসায়ের ইতিহাস। আসলে এবার ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায়ের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য জিনিসটা কি? বৈশিষ্ট্য বলতে হচ্ছে একটাকে চেনা জানার উপায়। ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনো কিছুকে চেনা জানার উপায়। একটা মানুষ, একটা ভিক্ষুক তোমার কাছে আসলো, এসে তোমার কাছে 10 টাকা চাইলো। আমি বললাম তুমি এই ভিক্ষুকের দিকে তাকাও। আবার পাশাপাশি আমি করলাম তুমি ওই দোকানদারের দিকে তাকাও। দুইজনের দিকে যদি তাকাও, তারপর যদি তোমাকে প্রশ্ন করা হয় কোন লোকটি ব্যবসার সাথে জড়িত, কোন লোকটি ব্যবসার সাথে জড়িত নয়, স্বাভাবিকভাবেই তুমি উত্তর দিবে যে দোকানদার যিনি আছে উনি ব্যবসা করতেছে স্যার, আর যিনি ভিক্ষুক উনি ব্যবসা করে না। তাহলে এটা কিভাবে উত্তর দিল? এটা উত্তর দিয়েছো তুমি তোমার এই বৈশিষ্ট্য। কারণ দোকান ব্যবসার একটা কতগুলো বৈশিষ্ট্য আছে যেটা তোমার মাথার মধ্যে সেট করা আছে, জানা আছে। হ্যাঁ, কিন্তু ভিক্ষা যিনি করে সেটা ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে মিল নেই। তোমাকে যদি একটা গরু, একটা ঘোড়া তোমার সামনে এনে দেওয়া হয় এবং তোমাকে বলা হয় যে কোনটা গরু কোনটা ঘোড়া, তুমি স্বাভাবিকভাবে বলতে পারবে, কারণ তোমার যদি আগে জানা থাকে গরু এরকম হয়, ঘোড়া এরকম হয়, তা স্বাভাবিকভাবে বলতে পারবে এটা গরু এটা ঘোড়া। তাহলে এটাই ব্যবসাকে চেনা জানার উপায়, সেটাই হলো বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা তোমরা যদি পরীক্ষায় লিখো, পরীক্ষার পয়েন্টের দিয়ে রাখো, পয়েন্ট লিখতে পারো, পয়েন্ট ছাড়া যদি প্যারা করে লিখতে পারো, প্যারা করে লিখতে পারো। এটা সাধারণত 2 মার্কের জন্য কোশ্চেন থাকে যদি সেরকম হয়। হ্যাঁ, 2 মার্কের বেশি তোমাকে লিখতে হবে, সেই ক্ষেত্রে কত 4টা 5টা 6টা পয়েন্ট দিয়ে তুমি লিখতে পারো, অথবা কেউ যদি শুধু পয়েন্ট দিয়ে না বাদ দিয়ে তুমি প্যারা করে লিখতে পারো, সেটাও হতে পারে, মত আছে যেভাবে। তো ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো মুনাফা অর্জন। ব্যবসায় করতে গেলে তুমি অবশ্যই মুনাফার আশা থাকতে, কারণ সংজ্ঞার মধ্যে আমার হচ্ছে মুনাফার আশায় বৈধভাবে ঝুঁকি নেওয়া যে ব্যবসায় করে আইনগতভাবে, সেটাই হলো ব্যবসা। তাহলে তুমি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন করা। হ্যাঁ, মুনাফা হইতে হবে এমন না, কিন্তু আকাঙ্ক্ষা থাকতে হবে। আরেকটা হলো ব্যবসার বৈশিষ্ট্য হলো আইনগত বৈধতা। তোমার কর্মটা হইতে হবে অবশ্যই বৈধ কর্ম। কেউ যদি এবার ব্যবসা করে তাহলে সেটা ব্যবসায় বলবো না, চোরা মানিব, চোরা কারবারই হবে, এটা ব্যবসার মধ্যে পড়বে না, কারণ ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে এটা আসছে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা। মুনাফার যেটা বললাম, মুনাফা থাকতে হবে, আইনগত বৈধতা থাকতে হবে, আইনগত বৈধ হইতে হবে। যদি কোনো ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেটা আইনগত বৈধ হইতে হবে। লেনদেনে পৌনঃপুনিকতা, একটা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটা লেনদেন পৌনঃপুনিক, বারবার সংঘটতে, বারবার ঘুরতে হবে। আমি একটা শার্ট কিনলাম, ব্যবহার করলাম, তাহলে এটা ব্যবসা না। শার্ট কিনলাম, বিক্রি করলাম, এটা ব্যবসায়। আমি সুতা কিনলাম, কাপড় উৎপাদন করলাম, তারপরে বাদ বিক্রি করলাম, এটা একটা ব্যবসা। তাই একই কাজ যখন একাধিকবার সংঘটিত হয়, লেনদেনে পৌনঃপুনিকতা, লেনদেনে পৌনঃপুনিকতা। তাহলে এটা হলো ব্যবসার বৈশিষ্ট্য। এটা হলো বৈধ হইতে হবে। তাহলে এটা ব্যবসার বৈশিষ্ট্য গেল। এরপরে আসো ব্যবসায়ের আওতা পরিধি, ব্যাপকতা, বিস্তৃত। আমি আসলে দুঃখিত যে আমি পড়াটা একটু দ্রুত টানছি, কারণ তোমাদের পরীক্ষার স্বার্থে আমি একটু বেশি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করতে চাই। সেখানে ব্যবসায় আওতা পরিধি, ব্যাপকতা, বিস্তৃতি নিয়ে কথা বলছি এখন। যে ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় ব্যবসায় ব্যাপকতা আছে, বিস্তৃতি আছে, সেটা ব্যবসায় আওতা পরিধিকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা আছে: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। ব্যবসার আওতা পরিধিকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, শিল্প কাকে বলে? শিল্প হলো এমন একটা প্রক্রিয়া, এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটা পণ্য, একটা বস্তুকে ব্যবহারযোগ্য ও ভোগযোগ্য করে তোলা যায়, তার নাম হলো শিল্প। আমি এমনি একটা কাপড় হইলে কিন্তু আমি গায়ে দিতে পারতাম না, তখনই এটা টেইলারে গিয়েছে, শার্ট ব্যবহার করেছে। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পণ্য ব্যবহার উপযোগী হয় সেটা হলো শিল্প। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পণ্য ব্যবহার উপযোগী হয়, ভোগ উপযোগী হয়, সেটা হলো শিল্প। যেমন চাল আমি এমনি খাইতে পারি না, আটা আমি এমনি খেতে পারি না, কিন্তু মা যখন এটা হাঁড়িতে বসায়, ভাত হয়ে আসে, এটা একটা শিল্প, রান্না একটা শিল্প। শিল্প বলতে আমরা বুঝি, শিল্প হলো এমন একটা প্রক্রিয়া, এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটা পণ্য, একটা বস্তু ব্যবহারযোগ্য ও ভোগযোগ্য করে তোলা যায়, তার নাম হলো শিল্প। এই শিল্পকে আবার কতগুলো ভাগে ভাগ করা আছে, তোমাদের বইতে এগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমি শুধু আলোচনাটা করে যাচ্ছি যে প্রজনন শিল্প, নির্মাণ শিল্প ও উৎপাদন শিল্প। রকম প্রজনন শিল্প, আমাদের সমাজে দেখো এরকম বিভিন্ন ফার্ম আছে, হাঁস মুরগি। সমাজ গ্রামগঞ্জে দেখবা তুমি যেগুলো হাঁস মুরগ মায়েরা পালে, সেগুলো ভোগের কাছে নিয়ে আসতে হলে 6 মাস 9 মাস পরে তারা ভোগ করে। কিন্তু আমাদের শহরে বা বিভিন্ন জায়গায় এখন যে ফার্মের যে মুরগগুলো আছে, এটা 21 দিন থেকে 30 দিনের মধ্যে ভোগ করতে হয়, না হলে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এই যে হলো একটা প্রক্রিয়া, যে একটা প্রক্রিয়ার মাধ্যমে এই মুরগগুলোকে এখানে নিয়ে আসছে, এটা হলো প্রজনন শিল্প। নির্মাণ শিল্প, কাঠ, রড, বালু, সিমেন্ট আলাদা আলাদা যদি থাকে তাহলে সেটাকে আমরা শিল্প বলবো না। যখন এটা প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয় তখন সেটা নির্মাণ শিল্প। নিষ্কাশন শিল্প, নিষ্কাশন শিল্প হলো যেমন খনিজ থেকে আমরা যে আহরণ করি, ওটা কিন্তু লুব্রিকেন্টস, অর্থাৎ পিচ্ছিল পদার্থ। পিচ্ছিল পদার্থ হলে সেটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, ভোগও করতে পারি না। হ্যাঁ, কিন্তু এটাকে যদি প্রক্রিয়াজাত করা হয়, খনিজ থেকে আমরা পিচ্ছিল পদার্থ, লুব্রিকেন্টস আহরণ করলাম, এটাকে আমরা প্রক্রিয়া করে কিছু আমরা অয়েল বের করলাম, কিছু ডিজেল হলো, কিছু পেট্রোল হলো, এরকম পার্টে ভাগ করে ব্যবহার উপযোগী করা হলো, তাহলে এটা হলো নিষ্কাশন শিল্প। এবার দেন লাস্ট হলো উৎপাদন শিল্প। মানুষ কিন্তু আসলে উৎপাদন করার ক্ষমতা রাখে না, উৎপাদন হইল আল্লাহ প্রদত্ত বা গিফটেড। হ্যাঁ, এটা আমরা শুধু প্রক্রিয়াজাত করতে পারি ভোগের কাছাকাছি নিয়ে আসার জন্য। আমরা প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদাদি আছে সেটা সরাসরি অনেক সময় ভোগ করা যায় না, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভোগের কাছে নিয়ে আসি। হ্যাঁ, এটা আমাকে উৎপাদন বলি, অর্থাৎ প্রক্রিয়াকরণ। মোট কথা প্রক্রিয়াকরণ। চালটা চাল হয়ে জন্মায় না, ধান হয়, তা ধান মিলে দিয়ে চাল উৎপাদন করা হয়, এরকম। তাহলে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হয়। শিল্প, শিল্প কথা বললাম যে শিল্প হলো নির্মাণ শিল্প, যান্ত্রিক শিল্প, নিষ্কাশন শিল্প ইত্যাদি ভাগে ভাগ করলাম। আসলে এবার বাণিজ্য।
বাণিজ্য বলতে আমরা বুঝি শিল্পের যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্যাগুলো যার মাধ্যমে দূর করা হয় তার নাম হলো বাণিজ্য। আমি আবার বলছি, শিল্পের যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্যাগুলো যার মাধ্যমে দূর করা হয় তার নাম হলো বাণিজ্য। শিল্পের সমস্যা কি? শিল্পের সমস্যা হলো আজকে যে পণ্য উৎপাদন হচ্ছে আজকে বিক্রি নাও হতে পারে। আজকে যদি পণ্যটা বিক্রি না হয়, আজকে উৎপাদিত পণ্য, তাকে সংরক্ষণের প্রশ্ন আসে। আবার শিল্প আরেকটা সমস্যা হলো স্থানগত। স্থানগত সেরকম আজকে আমাদের শিল্প আছে বিসিকে, কিন্তু এটা পণ্য যাবে বিদেশে অথবা আমাদের দেশে চাষারা বা ঢাকাতে বিভিন্ন চিটাগাঙে, কিন্তু তাহলে এটা স্থানগত সমস্যা। রেডি। বাণিজ্য, বাণিজ্যকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হলো পণ্য বিনিময়, সহায়ক সেবা। পণ্য বিনিময়, পণ্য বিনিময় হলো যেটা আবার দুই রকম হতে পারে। একটা হলো আভ্যন্তরীণ, বৈদেশিক। পণ্য বিনিময় আভ্যন্তরীণ, বৈদেশিক, অর্থাৎ আমাদের দেশের ভিতরে যদি পণ্য বিনিময় কার্য সংগঠিত হয় 1 লাখ টাকা লাগে, সেটা হলো। আরেকটা হলো বৈদেশিক। এই আভ্যন্তরীণ আবার হতে পারে অনেক প্রকার, পাইকারি, পাইকারি, খুচরা। অর্থাৎ পাইকারি হলো যে উৎপাদকের কাছ থেকে যখন খুচরা বিক্রেতার নিকট পণ্য বিক্রয় করা হয় সেটা হলো পাইকারি ব্যবসা। আর যিনি এই কাজটা সংগঠিত করেন তিনি হলো পাইকার। আবার খুচরা ব্যবসা হলো ভোক্তারের নিকট সরাসরি যিনি পণ্য ভোগ করেন, হ্যাঁ, ক্ষুদ্র আকারে পণ্য বিক্রয় করা হয়, তাহলে খুচরা ব্যবসা। এবার আসো বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য আবার আমদানি, আমদানি, রপ্তানি, আমদানি, রপ্তানি, পুনরপ্তানি, পুনরপ্তানি, এরকম বৈদেশিক বাণিজ্য। আর রপ্তানি হলো বাহির দেশে আমরা যখন পণ্য পাঠাই সেটা হলো রপ্তানি। আর পুনরপ্তানি হলো বাহির দেশ থেকে কোনো কাঁচামাল বা কোনো পণ্য এনে প্রক্রিয়াজাত করে আবার যদি বাহিরেই আমরা প্রেরণ করি সেটা হলো আমদানি। হলো যে আমাদের দেশে উৎপাদিত পণ্য দ্বারা যখন আমাদের চাহিদা সংকুলন না হয়, বাহির দেশ থেকে আমরা পণ্য আনি, এই আনাটাকে হলো আমদানি বলা হয়। আর যিনি এই পণ্যটা আনয়ন করেন, যিনি এই কাজটা সংগঠিত করেন, তাকে আমরা আমদানিকারক বলি। আর রপ্তানি বলতে আমরা বুঝি আমাদের দেশে চাহিদা উদ্বৃত্ত পণ্য আমরা যদি বাহিরে প্রেরণ করি সেটা হলো রপ্তানি। আর এই কাজটার সাথে যারা সংগঠিত করান বা তার সাথে যারা জড়িত থাকে তারা হলো রপ্তানিকারক। আর পুনরপ্তানি হলো বাহির থেকে একটা পণ্য এনে আবার প্রক্রিয়াজাত করে আমরা যদি বাহির দেশে প্রেরণ করি সেটা হলো পুনরপ্তানি। তাহলে আমার এটা হলো বাণিজ্য নিয়ে কথা হলো। লক্ষ্য করো তোমরা, বাণিজ্য নিয়ে বাণিজ্যকে আমরা ভাগ করে ভাবছি। আসো দেন 3 নম্বর, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার মধ্যে আমরা কিন্তু আবার ব্যবসা দেখতে পাচ্ছি। সরি, এখানে আবার একটা জিনিস রয়ে গেছে, পণ্য বিনিময় এবং সহায়ক সেবা। আরেকটা হলো সহায়ক সেবা। পণ্য বিনিময় মানে হলো কিন্তু বুঝতে পারছো যে ক্রয় বিক্রয় বা ট্রেড এরকম একটা কিছু। আর সহায়ক সেবা হলো নিজের ব্যবসা বাণিজ্যকে আরো সহযোগিতা করে এরকম একটা সহায়ক সেবামূলক ব্যবসা বাণিজ্য আমাদের সমাজে আছে। যেমন ব্যাংক নিজে ব্যবসা করে, পাশাপাশি অন্য ব্যবসাকে সহযোগিতা করে। বীমা কোম্পানি নিজে ব্যবসায়ী কিন্তু আরেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। গুদামজাতকরণ, হ্যাঁ, গোডাউন, এই জাতীয় পণ্য এই সহায়ক ব্যবসা, তা নিজে ব্যবসায় করে, পাশাপাশি অন্য ব্যবসাকে যখন সহযোগিতা করে সেই ব্যবসাকে আমরা সহায়ক ব্যবসা হিসাবে চিন্তা করতে পারি। 3 নম্বর আসো প্রত্যক্ষ সেবা। সেবামূলক ব্যবসায় প্রত্যক্ষ সেবা দেওয়া হচ্ছে, প্রত্যক্ষ সেবা
সরাসরি সেবা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও এটা 100% সেবা, কিন্তু তারপরও এর মধ্যে ব্যবসা নিহিত আছে। আমরা যদি এর মধ্যে তাকাই তাহলে দেখবো এর মধ্যে, যেমন একজন ডাক্তার রুগী দেখেন, তারপরে 500 টাকা ফি নেন, তাহলে এখানে এটা বিনিময় ঘটেছে। তারপর যদি উকিলের কথা বলি, হ্যাঁ, ওকালতি পেশা সেখানেও আছে। অর্থাৎ যেই কাজের মধ্যে ক্রয় বিক্রয় নাই কিন্তু লেনদেন সংগঠিত হয়েছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা প্রত্যক্ষ সেবামূলক কার্য হিসাবে বলতে পারি। তাহলে এই ছিল আজকে আমাদের ব্যবসা সংকলনের প্রথম অধ্যায়, সংজ্ঞা, ইতিহাস নিয়ে কথা বলেছি, বৈশিষ্ট্য, আওতা, পরিধি। এবার আসুন লাস্ট কোশ্চেনটা, গুরুত্ব। ব্যবসায়ের গুরুত্ব, কেন ব্যবসা করবো, ব্যবসা করা আমার প্রয়োজনটা কি, ব্যবসা না করলে পারি না, কিন্তু না, আমার উত্তর বলে কেন, তাহলে বলবো যে না, ব্যবসায় আজকে গুরুত্ব অপরিসীম। আজকে আমাদের সমাজে যদি ছাড়া তারা, হ্যাঁ, ব্যবসায় ছাড়া আজকে কোনো রাষ্ট্রই চলতে পারে। আজকে দেখো, আজকে আমাদের যে প্যান্ডামিকের মধ্যে আছি, এখান থেকে লক্ষ্য করো, ব্যবসার কারণে কিন্তু আজকে দুনিয়া ফাস্ট হয়ে গেছে। সারা দুনিয়া আজকে ব্যবসায় এত কোলাবোরেশন যে র্যাপিডলি এটা ছড়াই গেল শুধুমাত্র ব্যবসায়। কারণ ব্যবসার সাথে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রে যে যোগাযোগ প্রক্রিয়াটা এটা দ্রুত বেড়ে গেছে, যার কারণেই হ্যাঁ আজকে এই প্যান্ডামিক কথা চিন্তা করতেছি। তাহলে ব্যবসা ছাড়া কিন্তু এখন আর চলা যাচ্ছে না। ব্যবসা এখন, হ্যাঁ, একটা, যারা আজকে যদি বিশ্বের দিকে তুমি লক্ষ্য করো, যারা ক্ষমতাধর রাষ্ট্র, ব্যবসার মাধ্যমে তারা আজকে এই জায়গায় যেতে পেরেছে। হ্যাঁ, তাহলে এই ব্যবসার গুরুত্ব তুমি যদি ভাগ করে লেখো, দুইটা ভাগ করে লিখতে পারো, একটা হলো অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব। তবে আমার পরামর্শ থাকবে পরীক্ষার স্বার্থে, হ্যাঁ, যে ভাগ করে যদি লেখো ভালো, ভাগ ছাড়া আকারে লিখে দিলা, তাহলে সেটার জন্য তোমার একটা আরেকটা সুবিধা হলো যে তুমি সামাজিক গুরুত্ব আর অর্থনৈতিক গুরুত্ব একটা পয়েন্ট যদি আরেকটার মধ্যে ঢুকাই ফেলাও, তাহলে সেটা একটা দর্শনীয়। আর তুমি যদি দুইটা ভাগ না করে একটা প্যারার মধ্যে লিখে ফেলো, সেই ক্ষেত্রে এটা দর্শনীয় কিছু থাকলো না। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবো একটা প্যারার মধ্যেই তুমি এটা চলে যেতে পারো। ব্যবসায়িক গুরুত্ব হলো, ব্যবসা করলে সম্পদের সুষম বন্টন ঘটে, ব্যবসা না থাকলে সম্পদের সুষম বন্টন ঘটে না। যেমন আসো, ঠিক আছে, আজকে মুন্সিগঞ্জে আলু হচ্ছে, আজকে মুন্সিগঞ্জে আলু হচ্ছে, মুন্সিগঞ্জের মানুষ যদি আলু খাইতো তাহলে তাদেরকে সকলে ডায়াবেটিস হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের সম্পদের সুষম বন্টনের কারণে আলু শুধু মুন্সিগঞ্জে খাচ্ছেন। দামের দিক দিয়ে চিন্তা করো, মুন্সিগঞ্জের আলু ক্ষেতের ভিতরে যে দোকানটা আছে, সেই দোকানের দাম, যেই দাম আলু বিক্রি হচ্ছে, ক্ষেতের ভিতরে যেই দামে দোকানে আলু বিক্রি হচ্ছে আমাদের এই দিকবাবু বাজারে, সেই দামে আমরা বিক্রি পাচ্ছি। তার মানে কি, এটা কিভাবে পাচ্ছি, এটা ব্যবসার কারণে পাচ্ছি। ব্যবসা যদি না থাকতো তাহলে ওখানে আলুর কেজি হইতো হয়তো 10 টাকা, এখানে হতো 100 টাকা, কিন্তু ওখানে আজকে আলুর কেজি আছে 25 টাকা, এখানেও 25 টাকা। এটা এই ব্যবসায়ের সুবাদে এটা পাওয়া সম্ভব হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায় গুরুত্ব আছে। ব্যবসা যদি না থাকে, ব্যবসা যদি আজকে না চলে, তাহলে এই সুযোগগুলো আমরা উন্নয়ন করতে পারি না। ব্যবসায় আছে বলে আজকে বেকার সমস্যা নাই। ব্যবসার কারণে আজকে গার্মেন্টস ফ্যাক্টরি বলো, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো বলো, ব্যবসা বাণিজ্যের কারণে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আর কর্মসংস্থানের সৃষ্টি যদি না হয় তাহলে বেকার সমস্যা। আর মানুষ যদি বেকার সমস্যার সমাধান হয় তাহলে অর্থনৈতিক উন্নয়ন হয়, জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়। আমি যদি কাজ পাই, কাজ করতে পারি, আমি যদি বেকার না থাকি, স্বাভাবিকভাবে আমার কাছে অর্থ আসবে। আর আমার কাছে অর্থ আসলেই আমার যদি বেকারত্ব দূর হয়, আমার জীবন মানের একটু উন্নয়ন ঘটবে, আর উন্নত জীবন ব্যবস্থা হবে। আর উন্নত জীবন ব্যবস্থা তুমি কি বলতে পারো? উন্নত, স্যার আমি কি উন্নত জীবন ব্যবস্থা যাপন করছি না অনুন্নত জীবন যাপন করছি? এর উদাহরণ কি দেবা? উন্নত জীবন যাপন বলতে আমি বলবো যখন একটা মানুষ তার জীবনের মৌলিক চাহিদাটা পূর্ণ হয়ে যায়, অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান, এই মৌলিক চাহিদা যদি পূর্ণ হয়ে যায় একটা মানুষের, তাহলে এটাকে আসলে আমরা উন্নত বলতে পারি। অনেক রাষ্ট্রেই অনেক মানুষের এটা আমাদের এখনো স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব। আমরা সৌভাগ্যবান, আমরা অনেকেই হয়তো এর আওতায় চলে আসছি। এরকম এরপর আসো যে কর্মসংস্থান, এরপর আছে ন্যায্য মূল্যে পণ্যকে ন্যায্য মূল্যে খাওয়ানো সম্ভব হচ্ছে, ন্যায্য মূল্য দেওয়া সম্ভব হচ্ছে। হ্যাঁ, এই ব্যবসার মাধ্যমে, ব্যবসা যদি না থাকতো তাহলে এটা দেওয়া সম্ভব না। নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা সবকিছু সম্ভব হয়েছে ব্যবসার মাধ্যমে। কারণ এখানে রাষ্ট্র উন্নত, ব্যবসা বাণিজ্য যারা করে তারা ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, এর মাধ্যমে রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পায়। রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পাইলে সেখানে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে সহযোগিতা করা যায়। রাষ্ট্রের যদি অর্থনৈতিক মজবুতি না আসে, রাষ্ট্রের কল্যাণকর কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। অতএব সর্বশেষ আমরা বলতে পারি যে ব্যবসায় গুরুত্ব আছে। ব্যবসায় যদি না থাকে আমাদের সমাজে, তাহলে এগুলো স্থবির হয়ে পড়বে। অতএব ব্যবসায় গুরুত্ব অপরিসীম। এই ছিল, আমি আবার একটু
টানছি ব্যবসায় সংগঠনের প্রথম অধ্যায় থেকে কথাগুলো। ব্যবসায় সংগঠন কাকে বলে? ব্যবসায় বলতে আমরা বুঝি মুনাফা লাভের আশায় বৈধভাবে ঝুঁকি সহকারে যদি কেউ কোনো কাজ করে, আমাদের সমাজে যে কাজগুলো আছে বৈধ, তাহলে সেটাই হলো ব্যবসায়। ব্যবসার ইতিহাস কথা বলেছি, 4টে ভাগে আলোচনা করেছি। বৈশিষ্ট্যের কথা বলেছি, আওতা পরিধি এবং গুরুত্ব। এবার আলোচনা আসি আমি দ্বিতীয় অধ্যায়, ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবেশ, এই অধ্যায়টা আমার কাছে একটু মনে হয় লেস ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা যখন এসএসসিতে পরীক্ষা দিয়েছো সবাই এটা গুরুত্ব সহকারে করেছো, কারণ এসএসসিতে ব্যবসায় পরিবেশ নিয়ে একটা ব্যবসার সংগঠনে একটা চ্যাপ্টার ছিল, সেখানে তোমরা দেখেছো। তো এখান থেকে আমার পরামর্শ শুধুমাত্র একটা প্রশ্ন, ব্যবসায় পরিবেশের উপাদান। উপাদান, ব্যবসায় পরিবেশের উপাদান, এই উপাদানগুলো যদি তোমার জানা থাকে তাহলে যথেষ্ট আমি মনে করি। উপাদানগুলো যদি তুমি জানো, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইনগত, প্রযুক্তিগত, ঐতিহাসিক, এই যে উপাদানগুলো আছে ব্যবসায় পরিবেশ চ্যাপ্টারে, সেগুলো যদি লক্ষ্য করো তাহলেই তুমি এই যে অধ্যায়ের প্রশ্ন উত্তর করতে পারবে আশা করি। দেখাও সামাজিক, অর্থনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, প্রযুক্তিগত, এগুলো ব্যবসায় পরিবেশের উপাদান। তো একটা ব্যবসায় যদি এক জায়গায় গড়ে ওঠে তাহলে এই উপাদানগুলোর উপর নির্ভর করে তার ব্যবসা বাণিজ্য পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। আমি এখানে যদি তোমাদের একটা উদ্দীপকের কথা বলি, যে একজন ব্যবসায়ী কি করলো, বাবুবাজার থেকে কিছু কাপড় আনলো, এনে সে চাষারাতে বিক্রি করবে এই উদ্দেশ্য নিয়ে চলে আসলো। চাষারাতে যখন কাপড় রাখলো, একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চাইল, সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালো, সন্ত্রাসী তার কাপড়গুলো পুড়িয়ে দিল। এরকম একটা উদ্দীপক যদি দেওয়া হয়, এখন যদি কোশ্চেন করা হয় যে ব্যবসায় পরিবেশ কাকে বলে, ব্যবসায় পরিবেশের যে আইনগত দিক, হ্যাঁ, আইনগত দিকটা কি সেটা তুমি দেখতে পারো ইচ্ছে বলে। এখন আইনগত দিক, উপাদান, আইনগত উপাদান, আইনের দিক, এখানে আইনের ব্যত্যয় ঘটিয়েছে সেটা আমরা বলতে পারি। হ্যাঁ, সামাজিক হচ্ছে পরিবেশগত দূষণ হয়েছে, পরিবেশ দিয়েছে। তাহলে এই একটা প্রশ্নের মাধ্যমেই তুমি, অর্থাৎ 4টে কোশ্চেন উত্তর দিও। তার একটা উদ্দীপকের যে 4টা কোশ্চেন থাকে, 1, 2, 3, 4 মার্কসে, যদি ব্যবসায় পরিবেশের দিয়ে কোনো তোমার পরীক্ষায় আসে, তুমি একটা প্রশ্নই মাথার মধ্যে রাখবে, তা দিয়ে তুমি অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে হয়তো অল্প পরিশ্রমে বেশি যা সুবিধা, আর মনে হয় আমার সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসুন পরের অধ্যায়, আবার 6 ছোট্ট অধ্যায়। এই অধ্যায়গুলো খুব অল্প করা, এক মালিকানা ব্যবসায়। স্যার 1500 টাকা রাখি দেন তো। এক মালিকানা ব্যবসায়, এখানেও আমার পরামর্শ থাকবে, এক মালিকানা ব্যবসায় অধ্যায় থেকে তুমি খুব সীমিত পড়বে, অল্প পড়ে বেশি লাভ গ্রহণ করতে পারবে। এক মালিকানা ব্যবসায়, আমি ক্লাসেও বলেছি, এক মালিকানা ব্যবসায় তোমরা শুধুমাত্র সুবিধা আর অসুবিধা পড়বে। এক মালিকানা ব্যবসায় শুধু সুবিধা। এক মালিকানা ব্যবসায় তুমি শুধুমাত্র সুবিধা আর অসুবিধা পড়বে, পাশাপাশি যদি দেখো উপযুক্ত ক্ষেত্র, উপযুক্ত ক্ষেত্র
ক্ষেত্র, এক মালিকানা ব্যবসার সুবিধা, অসুবিধা এবং উপযুক্ত ক্ষেত্র, এই তিনটা বিষয় যদি তোমার জানা থাকে, এক মালিকানা ব্যবসায় চ্যাপ্টার থেকে যেখান থেকে কোশ্চেন করুক তুমি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবা। তোমার কোনো অসুবিধা, এই তিনটা কোশ্চেন জানা থাকলে তুমি দেখবা যে তোমার এখান থেকে উত্তর দেওয়া যায়। এক মালিকানা ব্যবসা করতে গেলে সুবিধা কি এটা তোমরা জানো, এক মালিকানার টাকা কম লাগে, যেখানে সেখানে করা যায়। হ্যাঁ, এখানে আইনের কোনো জটিলতা থাকে না। এটা হলো এক মালিকানা ব্যবসার সুবিধা। এক মালিকানা ব্যবসার অসুবিধাটা কি? অসুবিধা হলো টাকা কম, এটাই একটা অসুবিধা। সুবিধার উল্টা দিকটা বললেই অসুবিধা হয়ে যায়। টাকা কম, এটাই একটা সুবিধা। হ্যাঁ, সে লোকবল কম থাকে, সিদ্ধান্ত নিতে পারে না, এটা একটা অসুবিধা। দেন লাস্ট বলছি উপযুক্ত ক্ষেত্র। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, এক মালিকানা ব্যবসাটা কোন কোন জায়গায় করা টাকা বেশি লাগবে, সেখানে কি তুমি এক মালিকানা ব্যবসা করতে পারবা না? তাহলে সামনে প্লাস ইদায় বসে আসতে বললেন সারা বেজে দিলাম। সামনে সামনেটা যান্ত্রিক সামান্য ত্রুটির কারণে আমরা দুঃখিত। আমরা আবার চলে যাচ্ছি পাঠে। এক মালিকানা ব্যবসায় আমি বলেছিলাম যে এক মালিকানা ব্যবসায় অধ্যায় তুমি শুধুমাত্র সুবিধা, অসুবিধা, উপযুক্ত ক্ষেত্র এই তিনটাই পড়বা। পরীক্ষা যদি কমন না কেন, যে এক মালিকানা ব্যবসা আসলে যেখানে আলোচনা করি সুবিধা এবং অসুবিধার ক্ষেত্রটাই চলে আসে। যেমন আমি বললাম উপযুক্ত ক্ষেত্র কি, টাকা উপযুক্ত ক্ষেত্রে টাকা কম, তাহলে একটা সুবিধা টাকা কম, আর একটা অসুবিধা টাকা কম, এটা একটা অসুবিধা। তিনটা প্রশ্নই একটা কথার মাধ্যমে উত্তর দিতে পারি। উপযুক্ত ক্ষেত্র হলো এক মালিকানা ব্যবসায় যেই ক্ষেত্রে টাকা কম লাগে সেই ক্ষেত্রে এই ব্যবসাটা করা সহজ হয়। হ্যাঁ, এবার প্রত্যন্ত অঞ্চলে এক মালিকানা ব্যবসা প্রত্যন্ত অঞ্চলে করা যায়। তুমি সাধারণত যদি খুব ভিআইপি এলাকা অথবা তুমি যেখানে ইন্ডাস্ট্রি এলাকা, সেখানে তুমি এক মালিকানা ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, একজন মানুষ দ্বারা পরিচিত ছোটখাটো ব্যবসায় সেখানে যেখানে উপযুক্ত সেখানেই তুমি করতে পারবা, না হয়তো এক মালিকানা ব্যবসা করতে পারবা না। আবার উপযুক্ত ক্ষেত্র যেখানে আইনের কোনো জটিলতা নাই, এরকম সেখানে এক মালিকানা ব্যবসা করা যায়। চাহিদা দ্রুত পরিবর্তনশীল, সকালে এসে কাস্টমার চাইলে এক রকমের পণ্য দাও, দুপুরে এসে বললো একরকম পণ্য দাও, রাত্রে বললো একরকম পণ্য দাও, তাহলে এই জাতীয় ব্যবসায় বড় ব্যবসায় করা যায় না। সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। যেমন হোটেল ব্যবসা, সকালে কাস্টমার এসে বললো পরোটা দাও, দিল, দুপুরে এসে বললো যে এখন আমাকে ভাত দাও, দিবে, বিকেলে বসলো যে মোগলাই দাও, সেটা দিবে, রাত্রে বিরিয়ানি দাও। তাহলে এই যে দ্রুত পরিবর্তন করা যায় সিদ্ধান্ত, এটা এক মালিকানা ব্যবসা হলেই সম্ভব। যদি বড় ব্যবসার ক্ষেত্র হয় এটা একটা জটিলতা হয়। হ্যাঁ, যদি ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে উপযুক্ত হলো এক মালিকানা ব্যবসায়ী, মোট কথা। তাহলে আমরা দুইটা প্রশ্নের মাধ্যমে দুইটা চ্যাপ্টার কিন্তু আলোচনা করলাম। ব্যবসায় পরিবেশে আমি একটা কোশ্চেন দিয়ে পুরো চ্যাপ্টারটার কথা বললাম। ঠিক এক মালিকানা ব্যবসায় এই তিনটা শব্দ, সুবিধা, অসুবিধা, উপযুক্ত ক্ষেত্র, তিনটা শব্দ হলো আমি কিন্তু একটার মাধ্যমে আলোচনা করেছি সুবিধার আলোকে। সুবিধার পয়েন্টগুলো দিয়ে তোমাদেরকে কথা বলেছি। হ্যাঁ, যেখান থেকে প্রশ্ন তুমি তিনটার উত্তর তুমি এভাবে দিতে পারবে। তোমরা পরীক্ষায় যাতে সুন্দরভাবে দিতে পারো আমার আশীর্বাদ থাকলেও সেটাকে লক্ষ্য রাখবা, সতর্ক থাকবা, মোট কথা। দেন আমি তৃতীয় চ্যাপ্টারে চলে গেলাম। তৃতীয় অধ্যায় হলো অংশীদারি ব্যবসায়। বুঝতে পেরেছি? অংশীদারি ব্যবসায় একটা কথা আমি বলে লিখেছি যে অংশীদারি ব্যবসায় দুটো শব্দ, একটা হলো অংশীদার আর একটা হলো ব্যবসায়। অংশীদার মানে হলো এক বা একাধিক লোক থাকবে, একজন হলে হবে না। হ্যাঁ, কমপক্ষে দুইজন। আর ব্যবসায় তো ব্যবসায়িকটা আগে বলছি, ব্যবসায় বলতে আমরা বলছি লাভের আশা যা করি তা হলে ব্যবসায়। তাহলে অংশীদারের ভিতর দুই বা ততোধিক ব্যক্তি। এখন দুই বা ততোধিক ব্যক্তি ব্র্যাকেটে কিন্তু তোমাকে একটা কথা ব্যবহার করতে হবে, কতজন, মাত্রাটা কতটুকু। এই দুই বা ততোধিক মাত্রাটা কত, সেখানে লাগবে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন, ব্যাংকের ব্যবসা হলো 10 জন। তাহলে এটা হলো দুই বা ততোধিক ব্যবসা, ব্যক্তি স্বেচ্ছায় সম্মিলিতভাবে, হ্যাঁ, চুক্তির মাধ্যমে। অংশীদারি ব্যবসায় অবশ্যই চুক্তি থাকতে হবে। অংশীদারি ব্যবসায় যদি
চুক্তি না হয় তাহলে অংশীদারি ব্যবসায় বলতে পারবো না। ব্যবসাকে ব্যবসা বলতে চাইলে অবশ্যই চুক্তি থাকতে হবে। অংশীদারি চুক্তির উপর ভিত্তি হতে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় সম্মিলিতভাবে চুক্তিবদ্ধ হইয়া অসীম দায় সহকারে যে ব্যবসায় করে তাহলে অংশীদারি ব্যবসায় সংজ্ঞা বললাম। আমি আবার রিপিট করছি, দুই বা ততোধিক ব্যক্তি ব্র্যাকেটে কমপক্ষে 2 জন সর্বোচ্চ 20 জন ব্যাংকের বেলা 10 জন, দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় সম্মিলিতভাবে অসীম দায় সহকারে চুক্তিবদ্ধ হইয়া যে ব্যবসায় কার্য পরিচালনা করে তার নাম হলো অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য দেখো। এখন অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, আমাদের সাবজেক্টটাই একটু এরকম যে এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টার সহযোগিতা নেওয়া যায়। একটু আগে আমি বলেছি যে ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এখন বললাম আবার অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। সব অধ্যায় গিয়ে গিয়ে তুমি কি বৈশিষ্ট্য পড়বে তা কিন্তু পড়া লাগে না। তুমি যদি একটু সতর্ক থাকো তাহলে দেখো প্রথম চ্যাপ্টারে যে ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসা হচ্ছে একটা ব্যবসায়, তার বৈশিষ্ট্য, ব্যবসায়ের বৈশিষ্ট্য আর অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য অবশ্যই তার মধ্যে একটা মিল থাকবে, গরমিল থাকার কথা না। তুমি কিন্তু পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, যেটুকু পার্থক্য থাকবে সেটুকু শুধুমাত্র তুমি কারেকশন করবে। যেমন অংশীদারি ব্যবসায় বৈধ হইতে হয়, ব্যবসায় পৌনঃপুনিকতা থাকে, এগুলো তো আর ওখান থেকে তুমি নিয়ে আসো। অংশীদারি ব্যবসার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। অংশীদারি ব্যবসার নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে হলো চুক্তি। অংশীদারি ব্যবসার নিজস্ব বৈশিষ্ট্য হলো চুক্তি, এক বা একাধিক ব্যক্তি থাকবে, তাহলে অংশীদার দায়টা হবে অসীম দায়। তাহলে অংশীদারি ব্যবসার চুক্তির বৈশিষ্ট্যের মধ্যে এই তিনটে বৈশিষ্ট্য হলো নিজস্ব বৈশিষ্ট্য তার, যে অংশীদারি ব্যবসা করতে গেলে অবশ্যই চুক্তি করতে হবে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় করা যায় না। চুক্তি হলো একাধিক ব্যক্তি। অংশীদারি ব্যবসায় একাধিক ব্যক্তি থাকবে, কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং ব্যবসা যদি হয় সেই ক্ষেত্রে 10 জন নিয়ে তুমি করতে পারো। তবে আমাদের সমাজে, আমাদের দেশে অংশীদারি ব্যবসার ভিত্তিতে কোনো ব্যাংকিং ব্যবসায় নাই। আমাদের দেশে প্রচলিত যে ব্যাংকগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হলো কোম্পানি ব্যবসায়ের আওতায় প্রচলিত। অসীম দায়, অংশীদারি ব্যবসায়ের দায়টা হলো অসীম দায় জিনিসটা কি? অসীম দায় হলো একজনের দায় সকলের উপর বর্তাইতে পারে, সকলের দায় একজনের উপর বর্তাইতে পারে, এমন যেই দায় সেই দায়টাকে আমরা অসীম দায় বলতে পারি। হ্যাঁ, এটা একজনের দায় আর একজনের কিভাবে আসতে পারে উদাহরণ দিতে বলা যেতে পারে যে অংশীদারের মধ্যে 3 জন অংশীদারি ব্যবসায় অংশীদারিত্ব কার্যক্রম পরিচালনা করতে পারে। যে ক খ গ একটা ব্যবসায় 3 জনে পরিচালনা করতেছে, 3 জনেই যদি সিদ্ধান্ত নেয় 3 জনে মিলেই নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে ক একাই যদি একটা সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে ওই ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় তাহলে ওই 2 জনকেও কিন্তু ভাগ করে নিতে হবে। অর্থাৎ একজনের দায় অন্য অংশীদারের মধ্যেও পড়বে, সেটা হলো অসীম দায়। যে না, উনি ক শুধু সিদ্ধান্ত নিয়েছে, খ আর গ সিদ্ধান্তের সাথে সম্পর্কিত ছিল না, অতএব দায়টাও সে নেবে না, তা হবে না। একজনের দায় বলা হয়েছে সকলের উপর বর্তাইতে পারে, আবার সকলের দায় একজনের উপর বর্তাইতে পারে। খ এবং গ 2 জন মিলে একটা সিদ্ধান্ত, ক যদি বলে যে না তোমরা মিলেমিশে সিদ্ধান্ত নিয়েছো, এই দায় আমি নেব না, তাও হবে না। অর্থাৎ সকলের দায় একজনের উপর, একজনের দায় সকলের উপর বর্তাইতে পারে এমন যে দায়, সেই দায়কে বলা হয় অসীম দায়। তাহলে অংশীদারি ব্যবসায় এটা হলো বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায় কত রকম হতে পারে? অংশীদারি ব্যবসায় সাধারণত ঐচ্ছিক অংশীদার, সাধারণ অংশীদার, নামিক পাত্র অংশীদার এমন কত থাকতে পারে সেটা। আর এবার আসো চুক্তিপত্র। অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি, একটা প্রশ্ন আমাদের পরীক্ষা থাকে যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি ব্যাখ্যা করো। অংশীদারি ব্যবসা তুমি যদি করতে চাও তাহলে মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি না হলে অংশীদারি ব্যবসায় হবে না। তাহলে
কি চুক্তিটা জিনিসটা কি, চুক্তি কাকে বলে? চুক্তি বলতে আমরা বুঝি চুক্তি হলো একটা দলিল, অর্থাৎ তিনজন মানুষ যদি একাত্র হয়ে একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের লিখিত যে কপি সেটাই হলো চুক্তিপত্র। অর্থাৎ তিনজনের নাম কি, তিনজনে কিসের ব্যবসা করবে, তিনজনে কোন জায়গায় ব্যবসা করবে, তিনজনের ব্যবসাটার ধরন কি হবে, তিনজনের ব্যবসায় লাভ হইলে তিনজনের মধ্যে কিভাবে বন্টন করা হবে, কোম্পানি যদি বিলুপ্তি হয়ে যায় তাহলে কিভাবে বিলুপ্ত করা যাবে, ইত্যাদি সার্বিক বিষয়গুলো যদি প্রতিফলিত হয় যে পত্রে, সেই পত্রটাকে বলি আমরা চুক্তিপত্র। মোট কথা, হ্যাঁ, তাহলে এটা হলো অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র। প্রশ্ন হতে পারে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্তু সমূহ কি কি? অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে একটু আগে যে নাম বলেছি এগুলো হলো অংশীদার চুক্তির বিষয়বস্তু, অর্থাৎ অংশীদারদের নাম, অংশীদারদের কিসের অংশীদার, কিসের ব্যবসা, চুক্তিপত্র। অংশীদারি ব্যবসায় 1932 সালে, এটা কিন্তু গঠন করা হয় 1932 সালে, আইনগত বৈধতা, অর্থাৎ 1932 সালে আজকে আমাদের দেশে যে অংশীদারি ব্যবসায় তোমরা দেখতে পাচ্ছ, এটা 1932 সালে যে আইন আছে আমাদের দেশে আজও সেটাই আছে। 47-এ ব্রিটিশ চলে গেল, হ্যাঁ, তারপরে এই যে 71 আমরা স্বাধীন হলাম সব, তারপরেও ওই যে 32 সালে যে আইনটা আছে আমাদের দেশে আজও এই আইনটা প্রতিফলিত হচ্ছে, এই আইনটাই চলছে। আমরা যদিও ক্লাসে যখন পড়াই কিছুটা বিব্রত হয়ে 32 সালের আইন বলে, কিন্তু জাতীয় পার্লামেন্ট হয়তো এটার কোনো প্রয়োজন অনুভব করে নাই, তার কারণে হয়তো তারা পরিবর্তন করে নাই। সেই ক্ষেত্রে ওখানকার যে বিধিবিধান আছে, যেরকম নিয়ম আছে সেটা, এটা কিন্তু একটা নৈমিত্তিক কোশ্চেন তোমাদের থাকে যে অংশীদারি ব্যবসায় কত সালে গঠন করা হয়, হ্যাঁ, তার উত্তর হবে কিন্তু অংশীদারি ব্যবসা 1932 সালে। ওই যে আইন দেওয়া আছে, এরপরে নতুন কোনো আইন, কোনো বিধিবিধান কিছু দেওয়া আছে কিন্তু কোনো আইন করা হয় নাই। ওই 32 সালে অংশীদারি আইন যেটা আছে সেই আইন দ্বারাই আমাদের দেশে আজও অংশীদারি ব্যবসায় প্রতিফলিত হচ্ছে। এরকম অংশীদারি ব্যবসায় একটা প্রশ্ন হতে পারে, অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক কিনা? নিবন্ধন, নিবন্ধন, রেজিস্ট্রেশন, অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক কিনা? আমি যে একটা অংশীদারি, আমরা যে একটা অংশীদারি ব্যবসায় করব, এই অংশীদারি ব্যবসায় সরকারি কোনো দপ্তর থেকে অনুমতি নেওয়া লাগবে কিনা? সেই ক্ষেত্রে উত্তর হলো অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে অংশীদারি ব্যবসায় যদি নিবন্ধিত হয় সেই ক্ষেত্রে নানাবিধ সুবিধা ভোগ করা যায়। যারা অংশীদার আছে তারা নানাবিধ সুবিধা ভোগ করতে পারে। কিভাবে? অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান অন্য কারো কাছে যদি 100 টাকার উপরে কোনো টাকা পাওয়া যায়, সেই টাকার জন্য মামলা করতে গেলে আদালত জানতে চাইব যে তোমার কোম্পানি ব্যবসায় নিবন্ধন আছে কিনা। যদি নিবন্ধন না থাকে, 100 টাকার বেশি কারো কাছে পাওনা হলে তাহলে সেটা মামলা নেওয়া হয় না। আবার তুমিও যদি কারো কাছে 100 টাকা পাও, অথবা তোমার কাছে যদি কেউ 100 টাকার বেশি পায়, তাহলে সেই ক্ষেত্রে মামলা নেওয়া যায় না। ওই যে আমি একটু আগে বলেছি আমরা বিব্রত হই 1932 সালে আইনে, 32 সালে ওই তখনকার দিনে হয়তো 100 টাকার অনেক দাম ছিল, সেই কারণে 100 টাকার ওখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু আজ 100 টাকা তো কালের বিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আইনটা সেখানেই রয়ে গেছে, কথা আমাদের সেখানেই বলতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, অংশীদারি ব্যবসায় নিবন্ধন না থাকলেও চলবে, থাকলে নিজেদের মধ্যে ঝগড়া হয়, অংশীদার হিসেবে ঝগড়া হলো, এখন নিজেরা চলে যাবে, ভাগাভাগি করে চলে যাবে, ভাগ করবে। তার রেজিস্ট্রেশন যদি থাকে, সেই ক্ষেত্রে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এটা মিট আপ করার জন্য আদালতের শরণাপন্ন করা যায়। কিন্তু তুমি যদি আদালতের শরণাপন্ন হতে চাও, তাহলে আদালত জানতে চাইবো তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তুমি অনুমতি নিয়েছো কিনা, সরকারি কোনো রেজিস্ট্রি অফিসকে রেজিস্ট্রি করেছে কিনা। যদি না, অংশীদারি ব্যবসা আমরা কোনো রেজিস্ট্রেশন করি নাই, এরকম কোনো নিবন্ধন নাই, তাহলে অংশীদারি ব্যবসায় তোমার এই ক্ষেত্রে মামলাটা গ্রহণযোগ্য হবে না, খারিজ হয়ে যাবে বা নিবে না। তাহলে অংশীদারি ব্যবসায় নিবন্ধন থাকাটা ভালো। যদি নিবন্ধন থাকে এই সুবিধাগুলো ভোগ করতে পারা, যদি নিবন্ধন না থাকে তাহলে এই সুবিধাগুলো নেওয়া যায় না। দেন অংশীদারি ব্যবসায়ের যোগ্যতা, অংশীদারি ব্যবসায় যোগ্যতা, অংশীদারি কারা, অংশীদারি ব্যবসায় কারা কারা করতে পারবে, কে যোগ্য? সেই ক্ষেত্রে, কারণ অংশীদারি ব্যবসা হলো একটা চুক্তির উপর ভিত্তি করে, চুক্তি ই
অংশীদারি ব্যবসার ভিত্তি, চুক্তি না হলে অংশীদারি ব্যবসা করতে পারে না। আইনে আবার চুক্তির ক্ষেত্রে একটা বলা আছে, চুক্তি করতে গেলে কারা কারা চুক্তি করতে পারে, কে কে চুক্তিতে অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে আইনে কিন্তু কিছু বিধিবিধান দেওয়া আছে। সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে যোগ্যতার প্রশ্নটা চলে আসে। বলা আছে কোন চুক্তিতে কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাহলে আমাদের দেশীয় আইন মোতাবেক তাকে অবশ্যই সাবালক হইতে হবে। এখন প্রশ্ন হতে পারে সাবালকত্বের আবার মাপকাঠি কি, আমি কি সাবালক হয়েছি না নাবালক বুঝবো কিভাবে? আইনে বলা আছে, হ্যাঁ আইনে বলা আছে সেখানে কোন বালক বালিকার বয়স যদি 18 বছর উত্তীর্ণ হয় তাহলে ধরে নেওয়া হয়েছে সে সাবালকত্ব হয়েছেন। তবে উক্ত ব্যক্তি যদি অন্যের দ্বারা আশ্রিত হয়, অন্যের দ্বারা পালিত হয়, কোন আশ্রম হোমে থাইকা মানুষ হয়, তার জন্য 21 বছর, সেই 21 বছরের আগে সাবালক হবে না। হ্যাঁ, আশ্রম হোমে থেকে যদি মানুষ হয়। আর বিটিসি ক্ষেত্রে সর্বক্ষেত্রে 21 বছর, ব্রিটিশদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই, 21 বছর হ্যাঁ তাদের হইতে হবে। আমাদের দেশেও এক সময় ব্রিটিশ ক্ষমতায় ছিল, তখন 21 বছরই করে গেছিল। পরে আমরা কিন্তু 18 বছরের নামে নিয়ে এসেছি। 18 বছর এখন কোনো বালক বালিকার বয়স যদি 18 বছর উত্তীর্ণ হয় তাহলে ধরে নেওয়া হয়েছে সে সাবালকত্ব অর্জন করেছেন। তাহলে অংশীদারি ব্যবসা করতে গেলে অবশ্যই তাকে সাবালক হইতে হবে। নাবালক কোনো অংশীদার অংশীদারি ব্যবসায় অংশগ্রহণ করতে পারবে না। তবে এখানে একটা প্রশ্ন করতে পারো, সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে আমি নাবালক আছি, আমার বাবা একটা অংশীদারি ব্যবসায় অংশীদার, বাবা মারা গেল, আমার ওই বাবার ব্যবসায় প্রতিষ্ঠানে আমি কি তাহলে অংশগ্রহণ করতে পারবো না? সেক্ষেত্রে আইনে বলা আছে না, অংশগ্রহণ করা যাবে না। তবে বাবা রেখে যাওয়া যে সম্পদ আছে, অংশীদারি ব্যবসা আছে, সেই ব্যবসায় সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে। অর্থাৎ তুমি ওখান থেকে লাভ গ্রহণ করতে পারবা, লোকসান হলে বহন করতে পারবা, ওখানে লাভ হয়েছে কিভাবে দলিল দস্তাবেজ তুমি পর্যবেক্ষণ করতে পারবা, দেখতে পারবা। কিন্তু ওই অংশীদারি ব্যবসা যদি কোনো সিদ্ধান্ত হয়, মিটিং হয়, সেই কোনো মত ওখানে ব্যক্ত করতে পারবে না, তোমার কোনো সিদ্ধান্ত ওখানে দিতে পারবে না, এটা আইনে বলা আছে। হ্যাঁ, তবে এমন যদি হয় যে বাবার আমলে একটা ব্যবসা ছিল, ওই ব্যবসা রানিং অবস্থায় আরো একটু বাড়ানো হইলো, আর একটা ব্যবসা করা আছে, নতুন ব্যবসার ক্ষেত্রে তুমি শুধু সুবিধা পাবে। ওই ব্যবসার ক্ষেত্রে যদি অসুবিধা হয়, লোকসান হয়, তোমার গ্রহণ করার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে দিতে হবে না, এরকম। হ্যাঁ, তাহলে এটা হলো অংশীদারি ব্যবসায়ের যোগ্যতা। আমি আবার বলছি যে অংশীদারি ব্যবসায় যদি কেউ অংশীদার হতে চায় তবে দেশীয় আইন মোতাবেক তাকে সাবালক হইতে হবে, আর হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে। জড়বুদ্ধি সম্পন্ন পাগল দেউলিয়া ব্যক্তি যদি আসে, সে অংশীদারি ব্যবসায় অংশীদার হতে। দেউলিয়া মানে হলো যা আদালত কর্তৃক যাদের যদি ঠিক ঘোষণা করা হয়, রুগ্ন ঘোষণা করা হয়, ওই ক্ষেত্রে আমরাকে দেউলিয়া বলি, এরকম হয়। তাহলে অংশীদারি ব্যবসায় করতে গেলে অবশ্যই আইনগত ভাবে তাকে সাবালক হইতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে। দেউলিয়া ঘোষণা হয়েছে এমন হবে না, হ্যাঁ, অসুস্থ মস্তিষ্ক বা জড় বুদ্ধি সম্পন্ন যদি হয়, সেও অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারবে না। লাস্ট কথা আমার আরেকটু আছে, সেটা হলো অংশীদারি ব্যবসার বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন কি? অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, বন্ধ হওয়া। আমরা অংশীদারি ব্যবসা করতেছিলাম, গঠন করলাম, পরিচালনা করলাম, এখন বললাম যে আমি না, ব্যবসাটা আমি আর চালাবো না, ব্যবসার আর বেশি দূর নেব না, আমি এখন এই ব্যবসাটাকে বন্ধ করে দেব। সেই ক্ষেত্রেও আইনের কিছু বিধিবিধান আছে, সেই বিধিবিধান মোতাবেক তোমাকে বন্ধ করতে হবে। কারণ এই অংশীদারি ব্যবসায় গঠন করা হয় 1932 সালে আইন অনুযায়ী। তুমি যদি বিলুপ্ত করো, বন্ধ করো, তাহলে তোমাকে সেই 1932 সালে যে আইনে যা বলা আছে সেইভাবে তোমাকে এই বিলোপ সাধন ঘটাইতে হবে, নতুবা বিলুপ্তি হবে না। তো বিলোপ করতে গেলে প্রথমে হলো যে স্বেচ্ছায়, ইচ্ছা করে কেউ স্বেচ্ছায় বিলুপ্ত করতে পারে। স্বেচ্ছায় আমরা 3 জন অংশীদার নিয়ে ব্যবসা শুরু করেছি। 3 জনে যদি মনে করি যে না, আমাদের এই ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমাদের ব্যবসার ভবিষ্যৎ ভালো না, আসো আমরা ব্যবসাটা বন্ধ করে দেব। 3 জনে যদি ঐক্যমত্য থাকে এই বন্ধ করার জন্য, তাহলে সেক্ষেত্রে স্বেচ্ছায় অংশীদারি ব্যবসায় বন্ধ হয়ে যাইতে পারে। এটা একটা। আর একটা হলো দেনাদার বা পাওনাদারদের আবেদনে
দেনাদার বা পাওনাদারদের আবেদনে, দেনাদার বা পাওনাদারদের আবেদন অর্থাৎ এই ব্যবসার কাছে কেউ যদি টাকা পায় অথবা ব্যবসায় বাইরে কেউ টাকা পায়, তারা যদি আবেদন করে, ব্যবসার ভিতরের লোক অংশীদারদের মধ্যেই একজন টাকা পাবে, দিচ্ছে না, অথবা বাইরে কোনো দেনাদার ব্যবসার কাছে টাকা পাবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ব্যবসায় টাকা দিচ্ছে না, ক্ষমতার অপব্যবহার করা হয়, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কোম্পানি যদি রাজি হয়, ব্যবসায় প্রতিষ্ঠান যদি রাজি হয়, এই দেনাদারদের আবেদনে বা পাওনাদার আবেদনে বন্ধ হয়ে যেতে পারে। যদি না হয়, সেক্ষেত্রে তারা আদালতে যাবে, আদালত তখন এই ব্যবসাটাকে বন্ধ করে দিতে পারে। সেটা হলো লাস্টে হলো আদালত কর্তৃক বিলোপ সাধন। আদালত কর্তৃক বিলোপ সাধন, আদালতের মাধ্যমে এই ব্যবসাটাকে বন্ধ করে দেওয়া যাইতে পারে। কিভাবে? যে দেনাদার আবেদন করলো, পাওনাদার আবেদন করলো, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিল না, তখন ওই দেনাদার বা পাওনাদার তারা যদি আদালতের শরণাপন্ন হয়, সেই ক্ষেত্রে আদালত তার নিজস্ব বিবেচনায় এই ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পারে। আর একটা হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। আদালত বাধ্যতামূলক ভাবে একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পারে। কিভাবে? তুমি ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লিখেছ XYZ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিন্তু ভিতরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওখানে তুমি আগ্নেয়াস্ত্র তৈরি করছো, এমন কোন পণ্য সামগ্রী তৈরি করছো যেটা দেশে আইনগত বৈধ নয়, সেই ক্ষেত্রে আদালত ওই প্রতিষ্ঠানকে সিলগালা করে বাধ্যতামূলক ভাবে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারে। এখন প্রশ্ন থাকে, স্যার ওই প্রতিষ্ঠান কি ওইরকম বন্ধই থাকবে, কি হবে, তা নষ্ট হয়ে যাবে? না, তখন আদালত কর্তৃক একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটিকে বলা হবে, ওখানে 3 সদস্য, 5 সদস্য, 7 সদস্য, বেজোড় সংখ্যা বিশিষ্ট সদস্য দ্বারা একটা কমিটি করা হয়। এই কমিটির মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের সার্বিক যে লেনদেনগুলো আছে তারা মিট আপ করবে, একটা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিলুপ্ত হবে। এইভাবে একটি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটতে পারে। আজকে আমাদের আলোচনা এখানেই রাখি, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশায় সকলকে ধন্যবাদ। সারার ভাই, সারার ভাই, সারার ভাই, Yes.